আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের বেতন ও মজুরি বিবরণী সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি, আজকের আলোচনার প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। শারমিন ট্রেডার্স এর 3 জন বিশেষ করে কর্মকর্তার বিভিন্ন তথ্যাবলী ছিল নিম্নরূপ, যেমন মিজান, চৌহিদ ও স্বপ্না এর তথ্যাবলী ছিল নিম্নরূপ। এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে মোট মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এই যে মূল বেতন আছে যে 8,500, 7,500 এবং 7,000, এর উপরে এই যে মাঝখানে মহার্ঘ ভাতার পরিমাণ বলেছে 10%, এই 10% হিসেব করে যোগ করলে উত্তর হবে। তো আমরা তাহলে এই তথ্যের আলোকে ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। তো এই যে ক নাম্বারের সমাধানের জন্য আমি উপরের ছকের কিছু অংশ নিয়ে এসেছি, উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি, যাতে আমরা উপরে 2 লাইন দেখে এটা সমাধান করতে পারি। তো মোট মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয়। তো মহার্ঘ ভাতা কী সে সম্পর্কে তোমাদের একটু জানা উচিত। মহার্ঘ ভাতা হচ্ছে বিশেষ করে দুর্মূল্য ভাতা, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার কারণে অনেক সময় এই নিয়োগকর্তা তার কর্মী বা কর্মকর্তাদের কিছু অতিরিক্ত বেতন দিয়ে থাকে জিনিসপত্রের দাম বাড়ার কারণে, যাকে মহার্ঘ ভাতা বলে। তো এই মহার্ঘ ভাতার আরেক নাম হচ্ছে দুর্মূল্য ভাতা, এই নামেও থাকতে পারে। তো যাই হোক, মহার্ঘ ভাতায় যে মূল বেতন যে ছিল তার উপরে যদি আমরা 10% হিসেব করি তাহলেই মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করা যাবে এই অঙ্কের ক্ষেত্রে। তো আমরা তাহলে প্রথমে লিখব কি মিজান। তো মিজানের মূল বেতন কত ছিল? 8,500 ইন্টু 10% হবে। 8,500 হচ্ছে মূল বেতন, তার উপরে 10% হিসেব করব। 10% হিসেব করলে হয় 850 টাকা। এরপরে আসি চৌহিদ। চৌহিদের 7,500 উপরে 10% হিসেব করলে হবে 750 টাকা। স্বপ্নার কত ছিল? স্বপ্নার ছিল 7,000 ইন্টু 10%, 7,000 ইন্টু 10% হিসেব করলে হবে 700 টাকা। এবার আমরা নিচে দাগ দিয়ে এই 3টা যোগ করব। 3টা যোগ করলে হবে এই 2300 টাকা, 2,300 টাকা। নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট। অর্থাৎ আমাদের এই 10% হিসেব করে মূল বেতনের উপরে যে টাকাটা হবে সেটি হচ্ছে এই মহার্ঘ ভাতার পরিমাণ। অন্যদিকে যে বোনাস আছে, বোনাসটা এখানে আসবে না, আমরা নিয়ে এসে রেখেছি। কিন্তু প্রথমত এই উপরে যে মূল বেতন আর মহার্ঘ ভাতা ছিল, এই দুইটা দেখেই আমাদের এই মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সে আমরা উদ্দীপকে ফিরে এসেছি। উদ্দীপকের খ নাম্বারে কী বলেছিল লক্ষ্য করি, উপরিউক্ত তথ্যাবলী হতে বেতন বিবরণী প্রস্তুত করো। তো বেতন বিবরণী হচ্ছে সেই বিবরণী যে বিবরণীতে বেতন লিপিবদ্ধ করা হয়, বা মজুরি বিবরণী হচ্ছে সেই বিবরণী যেখানে মজুরি লিপিবদ্ধ করা হয়। এখন কিভাবে লিপিবদ্ধ করা হয় লক্ষ্য করি, আমরা এখানে মূল বেতন যা পেয়েছি তার সাথে কিছু কিছু তথ্যাবলী যোগ হয়, যেগুলিকে উপার্জন বলে। আবার এই যোগফল থেকে আমাদের কিছু কিছু তথ্যাবলী বিয়োগ হয়। যোগ বিয়োগ করে, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আমাদেরও এই উপার্জন কর্তন যোগ বিয়োগ করে লাস্টে আমরা নিট বেতন পাই। তো এই নিট বেতন হিসাব করার জন্য উপার্জন সমূহ এখানে আছে 1, 2, 3, 4, 5টা। এই 5টা হচ্ছে উপার্জন, এবং কর্তন সমূহ আছে 1, 2, 3টা। কর্তন যোগ করে উপার্জন সমূহ যোগ করে কর্তন সমূহ বিয়োগ করে ফাইনালি যে আমরা নিট টাকাটা পাবো সেটি বের করার জন্য একটি ছকের মাধ্যমে আমাদের করতে হবে, যাকে বলা হয় বেতন বিবরণী। তো চলো আমরা যদি ছকের মাধ্যমে করতে চাই, যে উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রাখলাম যাতে উদ্দীপক দেখে আমরা সমাধান করতে পারি। তো ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। প্রথমে লিখব শারমিন ট্রেডার্স এর বেতন বিবরণী, মাস হচ্ছে জুলাই, সাল হচ্ছে 2018, বামে লিখব বিভাগ। এরপরে আমরা এই ধরনের ছক আঁকবো। তো ছকটা দেখে তোমাদের অনেক কঠিন মনে হতে পারে যে এইভাবে ছক কীভাবে আঁকবো। তোমরা যদি কয়েকবার ছক আঁকা অঙ্কন করা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। তো লক্ষ্য করি এই ছকটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে লিখব ক্রমিক নাম নং,
তারপর লিখব শ্রমিকের নাম, তারপরে মূল বেতন, উপার্জনসমূহ, অর্থাৎ এই মাঝখানে টোটাল অংশটাকে দুই ভাগে ভাগ করব। এইগুলো হচ্ছে উপার্জনসমূহ, এইগুলো হচ্ছে কর্তনসমূহ। তো এই অঙ্কে এই উপার্জনসমূহ কয়টা ঘর হবে হিসেব করি। 1 2 3 4 5টা, প্রথম 5টা হচ্ছে উপার্জন, 5টার মোট দিয়ে 6টা। আমি আবারও বলি, এখানে 5টা উপার্জন আছে, তাহলে 5টা আর মোট দিয়ে 6টা, সেজন্য আমরা এই উপার্জন সমূহতে 6টা ঘরটা নিয়েছি, যে 1 2 3 4 5 6টা, মোট সহ 6টা ঘর অঙ্কন করেছি, 6টা কলাম অঙ্কন করেছি। আর কর্তন সমূহ আছে 1 2 3টা, তাহলে আরও অতিরিক্ত একটা হবে, 3টা আর একটা 4টা, সেজন্য আমরা এখানে এই যে কর্তন সমূহ 1 2 3 4টা ঘর বা কলাম অঙ্কন করেছি। এবার আমরা এই যে উপার্জন সমূহ মোট আর কর্তন সমূহ মোট, মোটে মোটে বিয়োগ করে শেষে লিখব আমরা নিট বেতন। তো এইভাবে আমরা এই বেতন বিবরণী প্রস্তুত করতে পারি, ছক অঙ্কনে এইভাবে করতে পারি। তাহলে এখন আমরা ভিতরে লিখব, কিভাবে লক্ষ্য করি। লেখার সময় উপার্জন সমূহ কী কী ছিল? মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, বোনাস এবং এগুলো যোগ করে মোট। ওদিকে কী লিখব? প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, আয়কর এবং এই 3টা যোগ করে মোটের জন্য একটা, মোট কর্তন। এবার আমরা টাকা লিখব। টাকা লেখার আগে সিরিয়াল নাম্বার দিব 1 2 3, তিনজন যেহেতু ব্যক্তি, মিজান, চৌহিদ এবং স্বপ্না, তাই 3 নাম্বার পর্যন্ত সিরিয়াল দিয়েছি। নাম লিখব মিজান, চৌহিদ এবং স্বপ্না, সিরিয়াল নাম্বার দিলাম, নাম লিখলাম। এবার আমরা টাকা লিখব। তো মূল বেতন কার কত ছিল? ছকটা যদি অঙ্কন করতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা সহজ, তাই আমাদের ছকটা বারবার অঙ্কন করা, প্র্যাকটিস করার মাধ্যমে শিখতে হবে। মূল বেতন ছিল মিজানের ছিল 8500, মাঝখানে চৌহিদের ছিল 7500 এবং স্বপ্নার ছিল 7000। এবার বাড়ি ভাড়া ভাতা, তো বাড়ি ভাড়া ভাতা কত পার্সেন্ট? 50% বাড়ি ভাড়া ভাতা, আর পরে দুজন 40%। তাহলে আমাদের এই যে 50%, 40%, 40% আছে, সেটা আমরা এই মূল টাকার উপরে হিসেব করব। তাহলে 8500-র উপরে যদি 50% হিসেব করি 4250 টাকা হয়। 7500 টাকার উপরে যদি 40% হিসেব করি তাহলে এইখানে হবে এই 3000 টাকা, এবং এই 7000 টাকার উপরে যদি এই 40% হিসেব করি তাহলে হবে 2800 টাকা। এরপরে চিকিৎসা ভাতা কত পার্সেন্ট? 20% চিকিৎসা ভাতা প্রথমে, পরে 15%, শেষে 10%। তো চিকিৎসা ভাতা আমরা এই মূল বেতনের উপরে হিসেব করব। 8500-র উপরে চিকিৎসা ভাতা 20% হিসেব করলে হবে এই 1700 টাকা। 7500-র উপরে 15% হিসেব করলে হবে এই টাকাটা, এবং 7000 টাকার উপরে 10% হিসেব করলে হবে এই টাকাটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিকিৎসা ভাতা এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, কিন্তু আমরা যারা চাকরি করি চিকিৎসা ভাতাটা সাধারণত সরকারিভাবে যে আমরা যখন পাই তখন একটি ফ্ল্যাট টাকা পাই, সবাই সমান পরিমাণ চিকিৎসা ভাতা পায়, এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া হয় না, এখানে একটি লামসাম টাকা দেওয়া হয়। তো সেই জন্য এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, আমাদের অঙ্কের মধ্যে উল্লেখ করা আছে, তাই পার্সেন্টেজ হিসেব করলাম। মহার্ঘ ভাতা 10%, এই মূল মজুরির উপর বা মূল বেতনের উপর 10%, এখানে হিসেব করলে হবে 850, এর 10% 750, এর 10% 700 টাকা। বোনাস, বোনাস এই যে 20% বলে দিয়েছে, সবার ফ্ল্যাট 20%, 20%, 20%, 20%, তাহলে এটির উপরে 20% করলে হবে 1700 টাকা, এটির উপরে 20% করলে হবে 1500 টাকা, 7000-এর উপর 20% করলে হবে 1400 টাকা। এই আমরা 5টা উপার্জন সমূহ লিখলাম। এবার কি করব? এইগুলো যোগ করে এখানে টাকা লিখব। 1 2 3 4 5টা টাকা যোগ করে আমাদের এই টাকাটা হবে 17000 টাকা। আবার এই যে মাঝখানের 5টা টাকা যোগ করে আমাদের হবে 13875 টাকা, এবং এই 5টা টাকা যোগ করে হবে আমাদের 12600 টাকা। তো এই যোগগুলি অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল কম হবে। এবার আসি প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড বলেছিল 10%, তাহলে এই লাইনের উপরে যদি 10% হিসেব করি তাহলে এটার উপরে 10% হিসেব করলে হবে 850, এখানে 7500-এর উপরে 10% হিসেব করলে হবে 750, 7000-এর উপরে 10% হিসেব করলে হবে 700 টাকা।
এরপরে কল্যাণ তহবিলে টাকা দেওয়া আছে, লক্ষ্য করি এই যে 175 টাকার পরিমাণ উল্লেখ আছে, পার্সেন্টেজ নেই। তার টাকার পরিমাণ উল্লেখ থাকলে আমরা টাকায় লিখব, 100 টাকা লিখব, মাঝখানে লিখব 75 টাকা এবং এই 75 টাকা শেষ তৃতীয় ঘরে লিখব। তারপরে আয়কর 2% বলেছে, তো 2% এই মূল মজুরির উপরে হিসেব করতে হবে। তাহলে 8500-এর উপরে 2% কাটলে কত টাকা হবে? সম্ভবত 170 টাকা হবে। 7500-এর উপরে 2% হিসেব করলে আমাদের 150 টাকা হবে এবং এই 7000-এর উপরে যদি এই 2% হিসেব করি তাহলে হবে এই 140 টাকা। এই মূল মজুরির উপরে পার্সেন্টেজ কাটতে হবে আমাদের, কোনো পার্সেন্টেজ যদি হিসেব করতে বলে বা মূল বেতনের উপরে আমাদের পার্সেন্টেজ কাটতে হবে। এবার আমরা কি করব, এই যে কর্তনসমূহ তিনটা, এই তিনটা যোগ করে এখানে লিখব। এই 3টা টাকা যোগ করে হলো এই টাকাটা, এই 3টা টাকা যোগ করে এইটা হচ্ছে, এই 3টা টাকা যোগ করে এইটা হচ্ছে। এইবার আমরা ভালো করে লক্ষ্য করি, মোট উপার্জন পেলাম, মোট কর্তন পেলাম। মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে যে টাকাটা হয় শেষের ঘরে লিখব, যাকে বলা হবে নেট বেতন। তো লক্ষ্য করি, মোট উপার্জন 17000 টাকা, এখান থেকে আমরা এই টাকাটা বিয়োগ করে এইখানে লিখব। আবার মোট উপার্জন মাঝখানে হচ্ছে 13875 টাকা, এই টাকা থেকে এইটা বিয়োগ করে এইখানে লিখব এবং সবার শেষে এই 12600 টাকার সাথে 915 টাকা বিয়োগ করে, অর্থাৎ মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে এইখানে টাকা লিখেছি। এইভাবে আমরা বেতন বিবরণী প্রস্তুত করতে পারি। এবার কি করব, এবার আমরা যোগ করব, সবগুলি যোগ করে এই মোটে নামাবো, মোট লিখে এখানে সব যোগ করব। লক্ষ্য করি এই 3টা যোগ করে হবে এইটা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এই 3টা যোগ করে এই টাকাটা পাবো, এই 3টা যোগ করে এই টাকাটা পাবো, এই 3টা যোগ করব, সবগুলা যোগ করে নিচে নামিয়ে দিব। আমি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য। সবগুলা যোগ করে নিচে নামিয়ে দিয়ে লাস্টে ডাবল দাগ দিব। এইভাবে আমরা এই বেতন বিবরণী প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। আমি আবারও বলি, বেতন বিবরণী প্রস্তুত করার সময় উপার্জন সমূহ এবং কর্তন সমূহ দুটি ভাগে ভাগ করব। মাঝখানের অংশটাকে উপার্জন সমূহ আমাদের যতটা থাকবে ততটা কলাম অঙ্কন করার পরে একটা মোটের জন্য, মোট উপার্জনের জন্য কলাম থাকবে। আবার কর্তন সমূহ যতটা থাকবে ততটা কলাম অঙ্কন করার পরে 3টা যোগ করে এখানে লেখার জন্য মোট কর্তন নামের একটি কলাম থাকবে। তারপর এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে শেষে আমরা নেট বেতন পাবো। শেষে আমরা কি করব, ডাবল দাগ দিয়ে দিব, আগে বলেছি। তো এবার আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের গ নম্বরে কী বলেছিল দেখি, বেতন সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তথ্য আছে এই তথ্য হতে যদি জাবেদা করতে চাই তাহলে আমরা খ নম্বরে যে উত্তর নির্ণয় করেছি, বেতন বিবরণী প্রস্তুত করেছি, সেই বিবরণী দেখে আমাদের জাবেদা করতে হবে। কেননা আমাদের জাবেদা করার সময় মোট টাকার পরিমাণ প্রয়োজন হবে এবং মোট টাকা, নিট টাকা, কর্তন সমূহ, উপার্জন সমূহ সব কিছুই তো আমাদের খ নম্বরে আছে। তাই আমরা জাবেদা করার সময় খ নম্বরের উত্তর বেতন বিবরণী যেটা প্রস্তুত করেছি সেটা দেখে জাবেদা করব। চলো আমরা এই তথ্যের আলোকে গ নম্বরের জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি। তো আমরা জাবেদা প্রস্তুত করার জন্য এই যে এইখানে আমি এই খ নম্বরের উত্তরটি উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা জাবেদা করতে পারি। তো এইখানে লক্ষ্য করি জাবেদা ছক তো আমরা অঙ্কন করতে পারি, তাই না? 2018 জুলাই 31 তারিখ দিব, জুলাই মাসের অঙ্ক। জাবেদা করার সময় আমরা শেষ তারিখ দিব। এখন আমরা জাবেদা করব কিভাবে? আমি ইতিপূর্বেও বলেছি এই ধরনের অঙ্কে সাধারণত 4টা জাবেদা হয় ম্যাক্সিমাম অঙ্কে বেতন বিবরণীর ক্ষেত্রে। তো 4টা জাবেদা পূর্বের ক্লাসেও আমি দেখিয়েছিলাম, আবার আজকে দেখাচ্ছি। প্রথম জাবেদাটি হবে বেতন ডেবিট প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, অর্থাৎ বকেয়া বেতন হিসাবভুক্ত করার জন্য বা অনুমোদিত বেতন হিসাবভুক্ত করার জন্য, মোট বেতন হিসাবভুক্ত করার জন্য আমরা একটি জাবেদা করব। এই যে উপার্জন সমূহ মোট আছে 43,475 টাকা, এই মোট টাকাটা নিয়ে আমরা জাবেদা করব। লক্ষ্য করি কি জাবেদা করব, বেতন হিসাব ডেবিট এই 43,475 টাকা এবং প্রদেয় বেতন হিসাব ক্রেডিট
এই যে 43,475 টাকা। আমি আবারও বলি, প্রথমে জাবেদা হবে মোট উপার্জন যত টাকা হয়েছে যোগফল সেইটা নিয়ে জাবেদা করব বেতন ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট। কেননা বেতন খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর প্রদেয় বেতন দায় এটা পরিশোধ করতে হবে, সেজন্য প্রদেয় বেতন হিসাব ক্রেডিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ব্যাখ্যায় লিখতে পারি অনুমোদিত বেতন বা প্রদেয় বেতন হিসাবভুক্ত করা হলো। তারপরে আমরা এখানে একটি দাগ দিব। এবার দ্বিতীয় জাবেদাটি করব। দ্বিতীয় জাবেদাটি করব আমরা কর্তন সমূহ নিয়ে। আমি আবারও বলি, এই যে মোট প্রদেয় বেতন যেটি ছিল 43,475 টাকা, এই টাকাটাকে কর্তন সমূহের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, পাশাপাশি নিট যে বেতন থাকবে সেটা পরিশোধ করার জন্য আমাদের একটি ভাউচার তৈরি করতে হবে, এবং তার জন্য আমাদের এই দ্বিতীয় জাবেদাটি হবে। লক্ষ্য করি দ্বিতীয় জাবেদায় কী লিখব, ভালো করে লক্ষ্য করি। জাবেদা শিক্ষার্থীদের অনেক সময় প্রবলেম হয়। আমি বিশেষ করে যখন আমার কলেজে শিক্ষার্থীদের পড়াই, তখন এই জাবেদা করার সময় প্রায় শিক্ষার্থী বলে স্যার আরেকবার বলেন, বুঝতে প্রবলেম হচ্ছে। সেজন্য আমি এই দ্বিতীয় জাবেদাটিকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, এই যে প্রথম জাবেদায় যেটি ক্রেডিট করেছিলাম প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, এইটা ডেবিট হবে, এইটা ডেবিট হবে। আমি আবারও বলি, প্রথম জাবেদায় যে ক্রেডিট করেছিলাম যেটা প্রদেয় বেতন হিসাব, ওইটা ডেবিট হবে। আর ক্রেডিট কী হবে? ক্রেডিট হবে এই কর্তনগুলি, যেমন প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ, আয়কর, এইগুলি সব ক্রেডিট হবে। সাথে আবার নিট প্রদেয় ভাউচারও ক্রেডিট হবে। তাহলে এখানে 4টা ক্রেডিট হবে। কেন 4টা ক্রেডিট হবে? কর্তন আছে 1, 2, 3টা। এই 3টা কর্তন আর এই নিট টাকা যেটি পেয়েছি। আমি আবারও বলি, এই যে 3টা কর্তন প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, আয়কর, এই 3টার যোগফল ক্রেডিট হবে। সাথে সাথে ক্রেডিট হবে নিট প্রদেয় বেতন। তাহলে 4টা হিসাব ক্রেডিট হবে। লক্ষ্য করি, প্রথমে লিখব প্রভিডেন্ট ফান্ড হিসাব বা ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। প্রভিডেন্ট ফান্ডের বাংলা নাম হচ্ছে ভবিষ্যৎ তহবিল হিসাব। কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট, আয়কর হিসাব ক্রেডিট। আমি আবারও বলি, কিছুক্ষণ আগে বলেছি ক্রেডিট হবে 4টা। কয়টা? 4টা। এখানে 1, 2, 3টা ক্রেডিট করেছি, আরও একটা বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। টাকা কোথায় কীভাবে লিখব? লক্ষ্য করি, ভবিষ্যৎ তহবিলের ক্রেডিটে লিখব এই যে প্রভিডেন্ট ফান্ডের যোগফল যে 2300 টাকা আছে। প্রথমে আমরা ডেবিটের টাকাটা লিখব, তাই না? এই যে প্রদেয় বেতন হিসাব ডেবিটে কোনটি লিখব? এই উপরে প্রদেয় বেতন হিসাবের ক্রেডিটে যে টাকাটা আছে সেটা আগে লিখে নিব। তারপরে ভবিষ্যৎ তহবিলের ক্রেডিট দিকে লিখব এই যে প্রভিডেন্ট ফান্ডের যোগফল 2300। কল্যাণ তহবিলের টাকা লিখব এই যে কল্যাণ তহবিলের নিচে যোগফল 250। আয়করের টাকা লিখব এই যে আয়করের যে যোগফল 460। এইবার আমরা নিট প্রদেয় ভাউচারের টাকা লিখব। নিট প্রদেয় ভাউচারের টাকা লিখব এই নিট টাকাটা, এই যে নিট টাকাটা 40,465 টাকা। এটি হচ্ছে নিট বেতন, আমাদের পরিশোধ করতে হবে। সেজন্য এটার জন্য জাবেদা হবে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, এই 40,465 টাকা, এই নিট টাকাটা। ব্যাখ্যা লিখব নিট বেতন ও বিবিধ কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো। অর্থাৎ আমাদের এই যে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট, আর কর্তন যত থাকবে 1, 2, 3টা কর্তন ক্রেডিট, সাথে সাথে এই নিট টাকাটার জন্য প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কের জাবেদার মধ্যে 2টা আইটেম লিখেছি, একটি হচ্ছে ভবিষ্যৎ তহবিল হিসাব আর একটি হচ্ছে নিট প্রদেয় ভাউচার হিসাব। এই 2টা নিয়ে আমাদের আরও 2টা জাবেদা হবে। তাহলে এখন আমরা এখানে যেগুলি লেখা আছে সেগুলি নিয়ে জাবেদা করব। লক্ষ্য করি, এই যে প্রদেয় ভাউচার হিসাবে যে টাকাটা লিখেছি 40,465 টাকা, এটা হচ্ছে নিট পরিশোধ্য, সেজন্য ওটা আমরা এখন পরিশোধ করব। পরিশোধ করার জন্য জাবেদা হবে এখানে যেটি ক্রেডিট করেছিলাম, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট। আবারও বলি, এই প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট।
আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কত হবে? টাকা হবে এই প্রদেয় ভার্সার যে টাকাটা ছিল, বিষয়টি আরেকবার বলছি, সেটি হচ্ছে এই যে প্রদেয় ভার্সার হিসেবে ক্রেডিট দিকে যে টাকাটা লিখেছিলাম নিট টাকা 40,465 টাকা, ওইটা আমরা পরিশোধ করব। পরিশোধ করার জন্য জাবেদা করব, এখানে যেটি ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট, আর যদি নগদে পরিশোধ করি নগদান হিসাব ক্রেডিট, যদি ব্যাংক চেক মারফত পরিশোধ করি ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে এই প্রদেয় ভাউচার হিসেবে যে টাকাটা ছিল। তো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম মোট 4টা জাবেদা হবে, এখানে কয়টা হচ্ছে? 1 2 3টা। তাহলে আরও একটি জাবেদা হবে, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে ভবিষ্যৎ তহবিল হিসেবে আমরা ক্রেডিট করেছি 2300 টাকা, এই ভবিষ্যৎ তহবিলের টাকা প্রদেয় ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করতে হবে, তার জন্য আমাদের আরেকটা জাবেদা হবে। তো এইখানে জায়গা নাই, সেজন্য আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে যে আমি প্রথমে যে 3টা জাবেদা করেছি সেই 3টা জাবেদা এখানে নিয়ে এসেছি। তো এই 3টা জাবেদার নিচে আমরা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা এই যে ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট ছিল কত? 2300, এটা নিয়ে একটা জাবেদা করব। সেটি হচ্ছে এখানে যেটি ক্রেডিট করেছিলাম ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট, আর এই প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। আবারও বলি, এই যে ভবিষ্যৎ তহবিল ক্রেডিট করেছিলাম ওইটা ডেবিট, আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে এইখানে যে টাকাটি ছিল এই যে 2300, এই ভবিষ্যৎ তহবিল হিসাবে যে 2300 টাকা ছিল এইটা নিয়ে লাস্টের জাবেদাটা করব। তো এই বেতন মজুরিতে সাধারণত এই 4টা জাবেদায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, সেজন্য আমরা একটা জাবেদা একবার যদি এই জাবেদাটা শিখতে পারি তাহলে আশা করি তোমরা সহজেই সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।